প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি আজকের এই ক্লাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তা আজকে অনার্স চতুর্থ বর্ষের প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। প্রকল্প ব্যবস্থাপনার প্রথম অধ্যায় প্রকল্প ব্যবস্থাপনার প্রকৃতি বা নেচার অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে আলোচনা হবে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। তা আমরা প্রথমেই আলোচনা করব যে প্রকল্পর ধারণা। প্রকল্প বলতে আমরা কি বুঝি? কনসেপ্ট অফ প্রজেক্ট। প্রকল্প, সাধারণ প্রকল্প বা প্রজেক্ট হচ্ছে কতগুলো কার্যক্রমের একটা সমষ্টি যা বিশেষ একটা উদ্দেশ্য অর্জনের জন্য সম্পাদন করা হয়। আবার এই প্রকল্পকে বিনিয়োগ কর্মকাণ্ডের ক্ষুদ্রতম একক হিসেবে অভিহিত করা যায়, যা উন্নয়নের একটি মাধ্যমে যেখানে অর্থ সম্পদকে মূল সম্পদে রূপান্তরিত করা যায়। এখন এই যে প্রকল্প বা প্রজেক্ট শব্দটি ল্যাটিন শব্দ প্রসিকেয়ার হতে উদ্ভূত, যার অর্থ টু থ্রো ফর্থ, অর্থাৎ অগ্রে নিক্ষেপ করা। বস্তুত প্রকল্প বলতে সেই সব কার্যকলাপকে বোঝায় যা সুনির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র পরিচালিত হয়, যার শুরু ও সমাপ্তি নির্ধারিত সময় দেয়া থাকে, যা সম্পাদনের জন্য নির্দিষ্ট ব্যয় এবং পরিসম্পদ বরাদ্দ করা প্রয়োজন। বর্তমান সময়ে এই যে প্রকল্প শব্দ, এটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহার করা হচ্ছে। কারো মতে প্রকল্প একটি ধারণা, কারো মতে এটা একটি স্কিম, আবার কারো মতে প্রকল্প হচ্ছে পরিকল্পিত এন্টারপ্রাইজ। সহজ ভাষায় আমরা বলতে পারি এক বা একাধিক উদ্যোক্তা কর্তৃক সম্পাদনযোগ্য একটা সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব বা পরিকল্পনা যার সুনির্দিষ্ট আরম্ভ এবং সমাপ্তিকাল রয়েছে তাকেই আমরা প্রকল্প বলি। বস্তুত প্রকল্প বলতে সেই সব কার্যকলাপকে বোঝায় যা সুনির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়, যার শুরু ও সমাপ্তি নির্ধারিত সময় দেয়া থাকে, যা সম্পাদনের জন্য নির্দিষ্ট ব্যয় এবং পরিসম্পদ বরাদ্দ করা থাকে। এখন প্রকল্প সম্পর্কে বিজনেস ডিকশনারিতে বলা হয়েছে যে প্রজেক্ট ইজ এ প্ল্যান্ড সেট অফ ইন্টাররিলেটেড টাস্ক to be executed over a fixed period and within certain cost and other limitations. অর্থাৎ প্রকল্প হলো একটা পরিকল্পিত ও পরস্পর নির্ভরশীল কতগুলো কাজের সমষ্টি যা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্ধারিত ব্যয় এবং অন্যান্য সীমাবদ্ধতার মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। দ্য ব্রিটিশ স্ট্যান্ডার্ডের মতে প্রকল্প হলো সমন্বিত কার্যসমূহের একক সেট যার একটা নির্দিষ্ট শুরু ও শেষ সীমা রয়েছে এবং একটা নির্দিষ্ট সময়সূচি, ব্যয় ও কৃতিত্বের মানদণ্ডসমূহের আলোকে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তি বা সংগঠন তা গ্রহণ করে থাকে। তাহলে এই যে সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি কি যে প্রকল্পের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। ইহার শুরু এবং শেষ তারিখ থাকবে, সীমাবদ্ধ সম্পদ থাকবে, নির্দিষ্ট বরাদ্দ থাকবে, শেষ করার একটা সময়সীমা থাকবে, একটা ঝুঁকির উপস্থিতি থাকবে। ইহা একটি অথবা একগুচ্ছ লক্ষ্য অর্জনের জন্য হবে। ইহার কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত পর্যায় থাকবে। পরিশেষে বলা যায় যে প্রকল্প হলো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ঝুঁকিপূর্ণ, অপৌনপুনিক ও রুটিন বহির্ভূত পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো কার্যসমষ্টি যার শুরু এবং সমাপ্তির সময় এবং ব্যয় ও সম্পদ নির্ধারিত থাকবে। এবার আমরা আলোচনা করব যে কর্মসূচি বা প্রোগ্রাম। কর্মসূচিটা কি? কর্মসূচি হচ্ছে একগুচ্ছ সংগঠিত কর্মতৎপরতা, প্রকল্প, প্রক্রিয়া ও সেবা সামগ্রী যা নিঃশেষ উদ্দেশ্যাবলী অর্জনের জন্য পরিচালিত হয়। তাই কোনো বিশেষ উদ্দেশ্যাবলী অর্জনের জন্য কর্মসূচির মেয়াদ 3 বছর, 5 বছর বা 10 বছর মেয়াদী হতে পারে। সংক্ষেপে কর্মসূচিকে বলা হয় একগুচ্ছ প্রকল্প।
যদি বাস্তবায়ন উপযোগী পরিকল্পনার মেয়াদ 5, 10, 15, 20 বছর হয়, সেক্ষেত্রে কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য কর্মসূচি পরিচালিত হয়। বস্তুত পরিকল্পনাকে বলা হয় একগুচ্ছ কর্মসূচি। তাহলে কর্মসূচি হলো পরিকল্পনা, কর্মসূচি এবং তারপর প্রকল্প। এবার আমরা আলোচনা করব প্রকল্প এবং কর্মসূচির মধ্যে পার্থক্য, প্রজেক্ট এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য। তো প্রকল্প হলো একটি সংগঠিত ইউনিট যার একটা পূর্বনির্ধারিত কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নির্দিষ্ট বাজেট ও সঠিক সময়ে উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উন্নয়ন কর্মসূচি সম্পাদনে মনোনিবেশ করে। প্রকল্প কর্মসূচি অনেকটা একই রকম মনে হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। সেই পার্থক্যগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমে প্রকল্প। একটি প্রকল্পের শুরু এবং শেষ করার একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু কর্মসূচি অনির্দিষ্ট কাল ধরে চলতে পারে। তারপর প্রকল্পের একটা নির্দিষ্ট বাজেট থাকে এবং নির্ধারিত সময়ে সীমিত বাজেট প্রকল্পের উদ্দেশ্য সম্পন্ন করে প্রকল্পের কাজ। পক্ষান্তরে কর্মসূচির ক্ষেত্রে বাজেটের কোনো নির্দিষ্টতা থাকে না। কর্মসূচির লক্ষ্য সাধারণত ব্যাপক। তারপর পরিধি। প্রকল্পের পরিধি কর্মসূচি অপেক্ষা সীমিত, পক্ষান্তরে কর্মসূচির পরিধি প্রকল্প অপেক্ষা ব্যাপক। তারপর একটি কর্মসূচির অধীনে অনেকগুলো প্রকল্পের অস্তিত্ব থাকতে পারে, পক্ষান্তরে একটি পরিকল্পনার অধীনে অনেকগুলো কর্মসূচির অস্তিত্ব থাকতে পারে। তারপর প্রকল্পটা হলো কর্মসূচিরই একটি অংশ, পক্ষান্তরে কর্মসূচি সেটা হলো পরিকল্পনার একটা অংশ। এবার আমরা আলোচনা করব প্রকল্পের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে। প্রকল্পের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা প্রকল্পের সাধারণ কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। তাছাড়া উদ্দেশ্য, কার্যধারা, অভ্যন্তরীণ পরিবেশ প্রভৃতির দিক থেকে প্রকল্পের কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্য তা হলো সুনির্দিষ্ট উদ্দেশ্য। এক বা একাধিক সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য এককালীন যে কার্যক্রম গ্রহণ করা হয় তাই হলো প্রকল্প। উদ্দেশ্য অর্জনের সঙ্গে সঙ্গে প্রকল্পের পরিসমাপ্তি ঘটে থাকে। কোনো পৌনঃপুনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্প গ্রহণ করা হয় না। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো সময়সীমা বা টাইম স্কেল। প্রতিটি প্রকল্পে সুনির্দিষ্ট সময়সীমা থাকে, অর্থাৎ প্রকল্প শুরু ও শেষ করার সুনির্দিষ্ট একটা সময় থাকবে। তারপর বাজেট বরাদ্দ, অ্যাপ্রুভড বাজেট। প্রতিটি প্রকল্প বাস্তবায়নের জন্য কত ব্যয় হবে তা পূর্বে নির্ধারণ করা হয় এবং সেই মোতাবেক বাজেট বরাদ্দ করা হয়। কোন খাতে কত টাকা ব্যয় হবে তা নির্ধারণ করে অর্থের বরাদ্দ করা হয়। তারপর জটিল পারস্পরিক নির্ভরশীলতা। একটি প্রকল্প যেমন অন্য প্রকল্পের উপর নির্ভরশীল হতে পারে, তবে প্রতিটি প্রকল্প তার মূল প্রতিষ্ঠান বা বিভাগের উপর নির্ভরশীল। ইহা বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে নির্ভরশীল। এছাড়া একটি প্রকল্পে বিভিন্ন পরিবেশে এবং পেশা থেকে আসা মানুষ একত্রিত হয়। বিভিন্ন পরিবেশের প্রভাব এবং বিচিত্র পেশার মানসিকতার লোকজন প্রকল্পের স্বার্থে পারস্পরিক নির্ভরশীল হয়ে কাজ করে। অতএব স্বাভাবিকভাবেই প্রকল্পে জটিল পারস্পরিক নির্ভরশীলতা লক্ষ্য করা যায়। তারপর সীমাবদ্ধ সম্পদ। প্রতিটা প্রকল্পের জন্য সীমিত সম্পদ বরাদ্দ থাকে, যার দ্বারা শ্রম, যন্ত্রপাতি এবং কাঁচামাল সংগ্রহ করতে হয়। তারপর অদ্বিতীয়তা বা ইউনিকনেস। প্রতিটি প্রকল্প একে অপরের থেকে আলাদা। প্রকল্প পরিচালনা বা বাস্তবায়ন প্রক্রিয়া অনেকটা একরূপ হলেও প্রতিটি প্রকল্প একে অপরের থেকে আলাদা। যেমন গবেষণা প্রকল্পের ক্ষেত্রে এটি লক্ষণীয়। এছাড়া নির্মাণ প্রকল্পগুলো সাধারণত একই রকম মনে হলেও এক প্রকল্পের পরিবেশ অভিজ্ঞতা অন্য প্রকল্পের অনুরূপ নয়, যার ফলে প্রকল্পের কার্যক্রম রুটিন কাজের ন্যায় নয়। তারপর ঝুঁকি। প্রতিটি প্রকল্প বাস্তবায়নের মধ্যে ঝুঁকি অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট মাত্রায় অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রকল্পকে বাস্তবায়ন করা হয়। তারপর বিরোধপূর্ণ পরিবেশ। কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন শ্রেণীর যথার্থ সংশ্লিষ্ট মানুষের সমাগম ঘটে, ফলে তাদের মধ্যে ক্ষমতার বণ্টন, নেতৃত্ব এবং জবাবদিহিতা নিয়ে বিরোধপূর্ণ পরিবেশের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপর ভৌগোলিক সীমারেখা। প্রতিটি প্রকল্পের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা থাকবে, তবে
নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে সেই সীমারেখা নির্ধারণ করা হয়ে থাকে। তারপর সুবিধাভোগী শ্রেণী। প্রকল্প গ্রহণ করার সময় সাধারণত সুবিধাভোগী শ্রেণীর লক্ষ্য করে প্রকল্প গ্রহণ করা হয়। যেমন বয়স্ক ভাতার প্রকল্প নিলে বয়স্কদের সুবিধার কথা বিবেচনা করা হয়। তারপর প্রয়োজনীয় পরিবর্তন। প্রকল্পের উদ্দেশ্যকে অর্জনের জন্য অনেক সময় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করার প্রয়োজন দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে বাস্তবতার ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করা হয়ে থাকে। পরিশেষে বলা যায়, উপরোক্ত বৈশিষ্ট্যগুলি সাধারণত যে কোনো প্রকল্পের মধ্যে লক্ষণীয় এবং তা রুটিন কার্যক্রম হতে স্বতন্ত্র হিসেবে পরিগণিত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব প্রকল্পের যে উপাদান, এলিমেন্টস অফ প্রজেক্ট। যেসব কার্যকলাপ সুনির্দিষ্ট উদ্দেশ্য কেন্দ্রিক, যা অপৌনঃপুনিক রুটিন কার্য বহির্ভুক্ত, যার শুরু ও সমাপ্তি নির্ধারিত এবং যার ব্যয় ও সম্পদ নির্দিষ্ট, তাই প্রকল্প। প্রকল্পের ব্যবস্থাপনা ও কারিগরি দিক দিয়ে জটিল, তাই প্রতিটি প্রকল্পে নির্দিষ্ট পর্যায়ক্রম অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে হয়। আর এই যে লক্ষ্য, সেটা পৌঁছার জন্য বিভিন্ন ধরনের বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং আর্থিক ও অনার্থিক সম্পদের ও সময়ের দরকার পড়ে। অতএব লক্ষণীয় যে একটি প্রকল্পের মধ্যে বিভিন্ন ধরনের উপাদানের সমাবেশ লক্ষ্য করা যায়। নিম্নে আমরা যে সমস্ত প্রকল্পের যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম উপাদান হলো কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে সেটা হলো চাহিদা, উদ্দেশ্য, বিক্রয় সেবার ধারণা, পণ্য অথবা সেবার মূল্য, সময় সীমাবদ্ধতা, সম্ভাব্য সমাধান এবং কর্তৃপক্ষ। এই উপাদানগুলো, কাজের ভিত্তিতে উপাদানগুলো আমাদের প্রকল্পতে থাকবে। তারপর হলো পদ্ধতিগতভাবে যে সমস্ত উপাদানগুলো থাকবে সেগুলো হলো কারিগরি ও উদ্দেশ্য থাকবে, কারিগরি একটা বিকল্প থাকবে, পরিকল্পনা থাকবে, প্রকল্প সংগঠন থাকবে, বাস্তবায়ন কার্যক্রমসমূহ থাকবে, তারপর নিয়ন্ত্রণ কার্যাবলী থাকবে। তারপর সম্পদের ভিত্তিতে যে সমস্ত উপাদানগুলো আছে, মানব সম্পদ, তার সুবিধা, সরঞ্জামাদি, দ্রব্য বা ম্যাটেরিয়ালস, তথ্য বা ইনফরমেশন, সময় টাইম, মূলধন বা ক্যাপিটাল এবং প্রযুক্তি বা টেকনোলজি। তারপর হলো প্রকল্প পরিবেশের ভিত্তিতে। প্রকল্প পরিবেশের ভিত্তিতে প্রকল্পের একটা সুবিধাভোগী থাকবে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থাকবে, গ্রাহক থাকবে, কার্যকরী সমর্থন থাকবে, প্রকল্পের একটা দল বা প্রজেক্ট টিম থাকবে, সামাজিক পরিবেশ বা সোশ্যাল এনভায়রনমেন্ট থাকবে। একটি প্রকল্পের জীবনচক্রে বিভিন্ন ক্রিয়াশীল উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়, তাই প্রকল্পের উদ্দেশ্য প্রকৃতি অনুসারে উপাদানসমূহেরও কিছু তারতম্য লক্ষ্য করা যায়। বস্তুতে একটি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য যেসব উপাদানের সমন্বয় দেখা যায় তা হলো কি, একটা প্রকল্পের একটা নাম থাকবে, যেমন বর্তমানে আমাদের যে পদ্মা সেতু হচ্ছে সে পদ্মা সেতু প্রকল্প, ঠিক এই জাতীয় প্রকল্পের একটা নাম থাকবে। তাৎক্ষণিক ও দূরপাল্লার উদ্দেশ্যাবলী থাকবে, তাৎক্ষণিক কিছু উদ্দেশ্য থাকবে এবং ভবিষ্যৎ উদ্দেশ্যাবলী থাকবে। জাতীয়, আঞ্চলিক ও সেক্টরাল পরিকল্পনা প্রকল্পের অবস্থান থাকবে, উদ্যোগীয় বাস্তবায়ন সংস্থার উল্লেখ থাকবে, সাফল্যের পূর্বশর্ত চিহ্নিতকরণ ও বিদ্যমান না হলে সেগুলো সৃষ্টির সম্ভাব্যতা সমীক্ষা করতে হবে, বাস্তবায়নের বিভিন্ন সম্ভাব্য বিকল্প পরীক্ষা ও নির্বাচন করতে হবে, কাম্য ফল ও প্রয়োজনীয় সম্পদের আলোকে প্রকল্পের আয়তন, অবস্থান, বাজার, প্রযুক্তি, কাঁচামাল ও ব্যবস্থাপনা সম্পর্কীয় সমীক্ষার মাধ্যমে যথাযথ নির্বাচন করতে হবে। ব্যয়ের হিসাব থাকবে, বিনিয়োগ ব্যয় এবং আবর্তক ব্যয়, সমাপ্তির পর আবর্তক ব্যয় যদি থাকে সেটা উল্লেখ থাকবে। সময়সীমা, সূচনা মানে শুরু এবং সম্পত্তির তারিখ থাকবে। প্রকল্পের প্রকৃতি, নতুন বা সংশোধিত হলে সংশোধনের কারণ কি সেটার উল্লেখ থাকবে। সম্ভাব্য আয়ের হিসাব, বাৎসরিক হিসাবে এটার উল্লেখ থাকবে। বাস্তবায়নের বা প্রকৃত বৎসরওয়ারি তফসিল, কাঁচামাল, সাজ সরঞ্জামাদি আহরণ, ফিজিক্যাল ও আর্থিক বিবরণী প্রভৃতি থাকবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে কর্মীর সংখ্যা বা দায়িত্ব বিবরণী ও প্রশিক্ষণ প্রয়োজনীয়তা উল্লেখ থাকবে। সম্পদ আহরণের সম্ভাব্য তফসিল থাকবে এবং প্রযুক্তিগত প্রয়োজন নিরূপণ ও প্রযুক্তির আহরণের পরিকল্পনা থাকবে। এবার আমরা আলোচনা করব প্রকল্পের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ প্রজেক্ট। বর্তমান যে প্রতিযোগিতামূলক আধুনিক বিশ্ব, সেখানে প্রতিটি দেশ তাদের ঘর গোছানোর জন্য ব্যতিব্যস্ত। এই লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখার জন্য ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির দিকে বিশেষভাবে নজর দিচ্ছে। তারই অংশ হিসেবে উন্নয়ন পরিকল্পনা, সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে এবং সেই প্রকল্পসমূহ অগ্রাধিকার ভিত্তিতে সম্পদ বিনিয়োগ করা হয় যাতে জাতীয় উন্নয়ন অব্যাহত থাকে।
আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের বাংলাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট চলমান রয়েছে, মেগা প্রকল্প। সেটা বর্তমান সরকারের অন্যতম একটা দৃষ্টিভঙ্গি যে এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের চেহারা আমূল পরিবর্তন হয়ে যাবে। এখন এই যে প্রকল্প, এই সমস্ত মেগা প্রজেক্ট বা এই সমস্ত প্রকল্পগুলোর যে প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই সেটা হলো কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট। সাধারণত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থানের চেষ্টা চালানো হয়, অর্থাৎ প্রকল্পের মাধ্যমে বেকার সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়। মূলত প্রতিটি প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সংখ্যক লোকবলের দরকার পড়ে, ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তারপর সম্পদের সদ্ব্যবহার, ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। প্রকল্পসমূহ দেশের সম্পদের সদ্ব্যবহার করতে সহযোগিতা করে থাকে। কোনো দেশে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে সম্পদের সদ্ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের দেশের গ্যাস ব্যবহার করা হয়, পেট্রোল, ডিজেল, কেরোসিনের উপর চাপ কমানো যায় এবং আমদানি হ্রাস করা যায়। তারপর জাতীয় আয় বৃদ্ধি। কোনো দেশের রাষ্ট্রীয়, ব্যক্তিগত ও কর্পোরেট পর্যায়ে বিভিন্ন উৎপাদনমুখী প্রকল্প গ্রহণ করলে আমদানি হ্রাস পায় এবং রপ্তানি বৃদ্ধি পায়, ফলে দেশের যে জাতীয় আয় মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পায়। তারপর জাতীয় গর্ব। কোনো প্রকল্প দেশের জন্য সুনাম বয়ে আনে এবং দেশের যে ঐতিহ্য তাকে সংরক্ষণ ও উপস্থাপন করে, যেমন প্রত্নতাত্ত্বিক যে প্রকল্পসমূহ আছে। তারপর জীবনযাত্রার মানোন্নয়ন। কোনো দেশে নতুন নতুন ব্যবসায়িক ও সেবামূলক প্রকল্প গ্রহণ করা হলে উক্ত দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে, অর্থাৎ তারা উন্নত মানের নতুন নতুন পণ্য সেবা ভোগ করতে পারে। তারপর আত্মনির্ভরশীলতা। কোনো দেশে বিশেষ কোনো খাতকে গুরুত্ব দিয়ে সরকারিভাবে এবং বেসরকারিভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলে উক্ত দেশে আত্মনির্ভরশীলতা অর্জন হয়। যেমন বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল প্রকল্প বিদ্যুতের সমস্যা মেটাতে অনেকটা সাহায্য করেছে। এছাড়া ওষুধ শিল্প, ক্লিনিক ইত্যাদি। তারপর অবকাঠামোগত উন্নয়ন। অনেক সময় কিছু প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে সোশ্যাল বেনিফিটকে লক্ষ্য রেখে, আর এজন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করা হয়, যা পরোক্ষভাবে ব্যবসা বাণিজ্যকে সহায়তা করে, যেমন পদ্মা সেতু, ফ্লাইওভার, মেট্রো রেল, কর্ণফুলী টানেল। তারপর সামাজিক সেবা। প্রকল্পের অন্যতম গুরুত্ব হলো সামাজিক সেবা প্রদান। কোনো দেশের জনগণের মধ্যে সেবা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে, যেমন হাসপাতাল, স্কুল, কলেজ স্থাপন, তথ্যকেন্দ্র স্থাপন ইত্যাদি। তারপর সচেতনতা বৃদ্ধি। বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়, যেমন যৌতুক নিরসন, অ্যাসিড নিক্ষেপ বিরোধী ইত্যাদি মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করে থাকে। তারপর সমাজ কল্যাণ। সমাজে বসবাসকৃত লোকজনের কল্যাণের জন্য সরকারের বিভিন্ন সংস্থা এবং এনজিওগুলো বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে, যেমন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বয়স্ক ভাতা, বয়স্ক শিক্ষা ইত্যাদি। তারপর শিশু উন্নয়ন। শিশুরাই বর্তমান প্রজন্মের উত্তরসূরি, তাদের উন্নয়নের উপরেই দেশ ও সমাজের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে থাকে। তাই বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে শিশুদের উন্নয়ন সাধনের চেষ্টা করা হয়ে থাকে, যেমন শিশুদের টিকাদান কর্মসূচি, শিক্ষার জন্য বৃদ্ধি প্রকল্প ইত্যাদি। তারপর নারী উন্নয়ন। বাংলাদেশে প্রায় 50% নারী, তাই নারীদের উন্নয়ন ছাড়া দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে, যেমন বিধবা ভাতা প্রকল্প, মেয়েদের উপবৃত্তি প্রকল্প, বয়স্ক ভাতা প্রকল্প। তাহলে উপরোক্ত যে আলোচনা, সে আলোচনার মাধ্যমে আমরা বর্তমান বিশ্বের বিভিন্ন দেশ এবং সমাজে প্রকল্পের ব্যবহার দিন দিন বাড়ছে। শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, সামাজিক কল্যাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে, যাতে কোনো সমাজ ব্যবহার আর্থসামাজিক উন্নয়ন স্থিতিশীল এবং ত্বরান্বিত হয়। এবার আমরা আলোচনা করব প্রকল্পের যে প্রকারভেদ বা প্রকল্পের শ্রেণীবিভাগ। প্রকল্পের প্রকারভেদের একক কোনো ভিত্তি নেই। বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে। একটি প্রকল্প যেমন মুনাফা লাভের উদ্দেশ্যে গ্রহণ করা হয়, তেমনি সামাজিক উন্নয়নের উদ্দেশ্য গ্রহণ করা হয়ে থাকে। বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার ভিত্তি করে প্রকল্প গঠন করা হয়ে থাকে। তবে অনেক সময় প্রকল্পগুলো সরকারি, ব্যক্তিগত, কর্পোরেট পর্যায়ে গ্রহণ ও পরিচালনা করা হয়ে থাকে। তাহলে নিম্নে আমরা যে প্রকল্পের যে প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আছে তা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই আর্থসামাজিক খাতভিত্তিক যে সমস্ত প্রকল্প আছে, এ সমস্ত প্রকল্পগুলো হলো শিল্প প্রকল্প, কৃষি প্রকল্প, শিক্ষা প্রকল্প এবং প্রকৌশল প্রকল্প। তারপর বিনিয়োগের ভিত্তি অনুসারী যে প্রকল্প, সেটা হলো ক্যাটাগরি এ। যে সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য 0 থেকে 2 কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়ে থাকে, সেইগুলো এই ক্যাটাগরির প্রকল্প, এ ক্যাটাগরির প্রকল্প।
সাধারণত কুটির শিল্প জাতীয় প্রতিষ্ঠানগুলো এই শ্রেণীতে পড়ে। তারপর ক্যাটাগরি বি, যে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে 2 কোটি থেকে 5 কোটি টাকা ব্যয় হয়ে থাকে সেই প্রকল্পগুলো এই প্রকল্পে অন্তর্ভুক্ত, যেমন বিআরবি কেবলস, আরএফএল টিউবওয়েল ইত্যাদি ইত্যাদি। ক্যাটাগরি সি, যে প্রকল্প বাস্তবায়নের জন্য 5 কোটি টাকার অধিক ব্যয় ধরা হয়ে থাকে সেই প্রকল্পগুলো এই শ্রেণীভুক্ত, যেমন যমুনা সার কারখানা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তিতাস গ্যাস ইত্যাদি। এবার উপকরণ উৎপাদন ভিত্তিক শ্রেণীবিভাগ। এই শ্রেণীর মধ্যে পড়ে শ্রম নির্ভর বা লেবার ইন্টেন্সিভ এবং মূলধন নির্ভর বা ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রকল্পগুলো এই শ্রেণীর মধ্যে পড়ে। উন্নয়নশীল দেশগুলোতে শ্রম নির্ভর প্রকল্পের আধিক্য বেশি দেখা যায়। তারপর অংশীদারিত্ব ভিত্তিক শ্রেণীবিভাগ। কোনো প্রকল্পে যদি কোনো দেশে নিজস্ব পুঁজি প্রযুক্তি নির্ভর হয়ে থাকে তখন তাকে একক সত্ত্ব প্রকল্প বলে। তবে বড় প্রকল্পগুলো সবসময় একটি দেশের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাই যদি কোনো একাধিক দেশের পুঁজি ও প্রযুক্তির সহায়তা প্রকল্প বাস্তবায়ন করা হয় তখন সেটিকে যৌথ প্রকল্প বলে থাকে। তারপর প্রকল্পের সুবিধা ভিত্তিক শ্রেণীবিভাগ। আর্থসামাজিক ক্ষেত্রে অবদানের ভিত্তিতে উন্নয়ন প্রকল্পসমূহকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন এক শ্রেণী, ওয়াই শ্রেণী, জেড শ্রেণী। এক শ্রেণী হলো উৎপাদনশীল ও রাজস্ব উপার্জনকারী প্রকল্পগুলো এক শ্রেণীভুক্ত। এই প্রকল্পগুলো অর্থসংস্থানমূলক বাহ্যিক সাহায্য ছাড়া এদের অস্তিত্ব টিকে থাকে। ওয়াই শ্রেণীভুক্ত, যেসব প্রকল্প উৎপাদনশীল অথচ রাজস্ব উপার্জনকারী নয় এমন প্রকল্পগুলো ওয়াই শ্রেণীভুক্ত। এই শ্রেণীর প্রকল্প দৃশ্যমান সুবিধা প্রদান করে কিন্তু তার বিনিময়ে কোনো রাজস্ব উপার্জন করে না। জেড শ্রেণীভুক্ত, সেবা প্রদানকারী প্রকল্পগুলো এই শ্রেণীভুক্ত। এই প্রকল্পগুলো সাধারণত প্রত্যক্ষ সুবিধা পরিমাপ করা যায় না, তবে পরোক্ষ সুবিধা পাওয়া যায়। তারপর সম্পদ বরাদ্দের অগ্রাধিকার ভিত্তিতে শ্রেণীবিভাগ। জাতীয় গুরুত্ব বিবেচনা করে একটি দেশের প্রচলিত নীতি ও পরিকল্পনা মোতাবেক এবং একটি দেশের আঞ্চলিক চাহিদা মোতাবেক বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে। তবে সম্পদের সীমাবদ্ধতার জন্য সকল প্রকল্পকে সমান গুরুত্ব দেওয়া সম্ভব হয় না। ফলে সম্পদের বরাদ্দের অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পসমূহকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো মৌলিক প্রকল্প এবং আরেকটা হলো অমৌলিক প্রকল্প। এর মধ্যে মৌলিক প্রকল্প যাকে আমরা বলি কোর প্রজেক্ট, যেসব প্রকল্প জাতীয় গুরুত্ব বিবেচনা করে সম্পদের বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয় সেসব প্রকল্পকে মৌলিক প্রকল্প বা কোর প্রজেক্ট বলে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাথমিক শিক্ষার উচ্চ শিক্ষার উন্নয়ন প্রকল্পের মধ্যে প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প হলো মৌলিক প্রকল্প বা কোর প্রজেক্ট। তারপর অমৌলিক প্রকল্প সেটা হলো মৌলিক প্রকল্পের অন্তর্ভুক্ত নয় এমন প্রকল্পসমূহকে অমৌলিক প্রকল্পের অন্তর্ভুক্ত বলা হয়ে থাকে। তারপর প্রকল্পের পর্যায়ভিত্তিক শ্রেণীবিভাগ। প্রকল্পের প্রণয়ন প্রণালী ও বাস্তবায়নের পর্যায়গত দিক বিবেচনা করে প্রকল্পকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন পরীক্ষামূলক প্রকল্প বা যাকে আমরা বলি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, তারপর সারথি প্রকল্প বা যাকে বলা হয় পাইলট প্রজেক্ট, প্রদর্শনী প্রকল্প যাকে বলা হয় ডেমনস্ট্রেশন প্রজেক্ট, আর তারপর পুনরাবৃত্তির প্রচার এবং সেবা বিতরণ প্রকল্প। তারপর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিকোণ হতে প্রকারভেদ। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিকোণ হতে প্রকল্পসমূহ হলো পাবলিক প্রজেক্ট এবং প্রাইভেট প্রজেক্ট। পাবলিক প্রজেক্ট হলো সরকার কর্তৃক গৃহীত পরিচালিত যে প্রকল্প তাকে বলা হয় পাবলিক প্রজেক্ট। আর প্রাইভেট প্রজেক্ট হলো যেগুলো বেসরকারি পর্যায়ে গৃহীত যে প্রকল্পসমূহ সেগুলোকে প্রাইভেট প্রজেক্ট এর অন্তর্ভুক্ত বলা হয়। তারপর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রকল্পের শ্রেণীবিভাগ। অর্থ মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সাহায্যের উৎস অনুসারে প্রকল্পের শ্রেণীবিভাগ হলো ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট, এডিবি প্রজেক্ট, ইউএনডিপির প্রজেক্ট, আর ডানিডা প্রজেক্ট, জাইকা প্রজেক্ট। তা পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন তদারকি মূল্যায়ন বিভাগ আইএমইডি প্রকল্পকে বিভিন্নভাবে চিহ্নিত করেছে, যেমন সামাজিক প্রকল্প, শিক্ষামূলক প্রকল্প, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রকল্প, শিল্পভিত্তিক প্রকল্প, কৃষিভিত্তিক প্রকল্প। তারপর বাংলাদেশের বন শিল্প সংস্থা তাদের উৎপাদনের স্থানের ভিত্তি করে তাদের প্রকল্পগুলো হলো ক্যাপিটাল কমপ্লেক্স, চিটাগং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, খুলনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, দ্য রাবার প্ল্যান্টেশন প্রজেক্ট। সর্বশেষ প্রকল্পের অন্যান্য শ্রেণীবিভাগ। উন্নয়নমূলক প্রকল্প যাকে বলে ডেভেলপমেন্ট প্রজেক্ট, কল্যাণমূলক যে প্রকল্প তাকে বলে ওয়েলফেয়ার প্রজেক্ট, উন্নয়ন প্রশিক্ষণ প্রকল্প যাকে বলে ডেভেলপমেন্ট ট্রেনিং প্রজেক্ট, মৌলিক গবেষণা প্রকল্প যাকে বলে বেসিক রিসার্চ প্রজেক্ট, কার্যক্রম গবেষণা প্রকল্প যাকে বলে অ্যাকশন রিসার্চ প্রজেক্ট, এবং সর্বশেষ ইভালুয়েশন রিসার্চ প্রজেক্ট বা মূল্যায়ন গবেষণা প্রকল্প। এই হলো আমাদের প্রকল্পের যে সমস্ত শ্রেণীবিভাগ আছে বা প্রকারভেদ আছে। তাহলে উপরোক্ত এই আলোচনা হতে আমরা দেখতে পাচ্ছি কি যে বিভিন্ন দৃষ্টিকোণ হতে প্রকল্পসমূহকে এই সমস্ত ভাগে ভাগ করা যায়।
তারপর আমরা আলোচনা করব প্রকল্পের ধাপ ও জীবনচক্র। একটি প্রকল্পের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্তরে সম্পাদিত হয়ে থাকে। প্রকল্পের স্তরগুলো যুক্তিগ্রাহ্য ক্রমানুসারে একটির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত। প্রকল্পের এই স্তরগুলোর যে যৌক্তিক ক্রমকে প্রকল্প চক্র বলে। বস্তুত প্রকল্প হচ্ছে সাময়িকভাবে বিন্যস্ত পরস্পর সম্পর্কিত কার্যাবলীর একটি মিলিত প্রবাহ, যা সুস্পষ্ট লক্ষ্যসমূহ অর্জনের জন্য লক্ষ্যে প্রণীত হয়ে থাকে। সুতরাং যে কোনো প্রকল্পের একটি প্রারম্ভ, একটি পরমায়, একটি সমাপনী আছে। এটা জন্মলাভ করে, কর্মকাণ্ডের শুরু করে, বিকাশ লাভ করে এবং পরিসমাপ্তি ঘটে। এই পর্যায়গুলোকে সাধারণত প্রকল্প চক্র হিসেবে অভিহিত করা হয়ে থাকে। প্রকল্প চক্রের অন্তর্ভুক্ত একটি স্তরের কাজ সমাপ্ত হলে অন্য স্তরের কাজ শুরু হয়ে থাকে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির ভিত্তিতে প্রকল্প চক্রকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। নিম্নে আমরা একটি প্রকল্প মডেল নিয়ে আলোচনা করব। বমের প্রকল্প চক্র। এই প্রকল্প চক্র উদ্ভাবক হলেন ওয়ারেন সি বম। বিশ্বব্যাংকের দৃষ্টিকোণ হতে বম প্রকল্পে শুরু হতে শেষ পর্যন্ত 6টি স্তরের কথা বলেছেন। সে 6টি স্তর হলো কি কি? প্রথমে প্রকল্প চিহ্নিতকরণ করতে হবে, প্রকল্প প্রণয়ন করতে হবে, প্রকল্পের মূল্য নিরূপণ করতে হবে, প্রকল্পের চুক্তি সম্পর্কিত আলোচনা করতে হবে, প্রকল্প বাস্তবায়ন ও তত্ত্বাবধান করতে হবে এবং সর্বশেষ প্রকল্প মূল্যায়ন করতে হবে। এভাবে এই কাজগুলো পর্যায়ক্রমে চক্রাকারে আবর্তিত হতে থাকবে। প্রথমে আমরা একটু আলোচনা করি প্রকল্প চিহ্নিতকরণ। বমের মতে প্রকল্প চক্রের প্রথম স্তর হলো প্রকল্প চিহ্নিতকরণ। এর মাধ্যমে প্রয়োজনকে চিহ্নিত করা হয় এবং ধারণাকে প্রতিষ্ঠিত করা হয়। প্রকল্প চিহ্নিতকরণের মাধ্যমে একটি লাভজনক বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয় এবং অর্জিত হয় এবং একটি দেশের প্রচলিত উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে। তবে প্রকল্প চিহ্নিতকরণের সময় প্রকল্পের দ্বারা সুবিধাভোগীদের বা স্টেক হোল্ডার্সদের অংশীদারিত্ব থাকা উচিত। প্রকল্প চিহ্নিতকরণ নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো সম্পর্কে বিবেচনা করতে হবে সেগুলো হলো কি, যেখানে প্রকল্পের যে বাস্তবায়িত হবে সেখানকার অর্থনৈতিক চাহিদার সাথে সেটা সামঞ্জস্য থাকা বাঞ্ছনীয়। এমন কতগুলো উপাদান রয়েছে যেগুলো প্রতিকূল প্রভাব ফেলবে তা পর্যবেক্ষণ করা বা সুষ্ঠুভাবে পর্যালোচনা করতে হবে। অর্থনীতির দুষ্প্রাপ্য সম্পদের কথা বিবেচনা করে পরিকল্পনা করা উচিত যাতে উৎপাদনের নামে সম্পদের অপচয় না হয়, সেদিকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। উপকরণ উৎপাদন অনুকূল বা কাম্য হতে হবে। প্রস্তাবিত প্রকল্পটি যেখানে বাস্তবায়িত হবে সেই এলাকার কর্মসংস্থান নিশ্চিত করতে সামর্থ্য হতে হবে, যা প্রকল্পের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ সেদিক লক্ষ্য রাখা। অগ্রাধিকার নির্ণয়ের প্রতি দৃষ্টি দিয়ে প্রকল্পটি আন্ত আয়ের হার বা আইআরআর সর্বোচ্চ বলে প্রতীয়মান, যা প্রকল্পের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। স্থানীয় পর্যায়ে প্রকল্প চিহ্নিতকরণে সাধারণ নীতিমালা নিরূপণ করতে হবে। তারপর প্রকল্প প্রণয়ন। প্রকল্প প্রণয়ন হলো কারিগরি, অর্থনৈতিক, সামাজিক, আর্থিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক ইত্যাদি মাত্রায় বিবেচনা করে প্রকল্পের নকশা প্রণয়ন করা। প্রকাশ প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সম্ভাব্যতা সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি যাচাই করা। বস্তুত এই পর্যায়ে প্রাতিষ্ঠানিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সম্ভাব্যতা সমীক্ষা করে প্রকল্প প্রণয়ন করা হয়। তারপর প্রকল্পের মূল্য নিরূপণ। প্রকল্প প্রণয়নের পরেই প্রকল্পের যে মূল্য তা নিরূপণ করতে হয়। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার দ্বারা কীভাবে প্রকল্পে নির্বাচন করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে প্রকল্প হতে প্রাপ্ত মূল্য সেটা নিরূপণ করা হয়, অর্থাৎ ইহা একটি বিশ্লেষণমূলক কার্যক্রম। বিনিয়োগ প্রকল্পের এই পাক বিনিয়োগ যে বিশ্লেষণের উদ্দেশ্য হলো প্রকল্পের বাণিজ্যিক লাভ, অর্থনৈতিক প্রভাব এবং সামাজিক উপযোগিতা বা গ্রহণযোগ্যতা নির্ণয় করা। তারপর প্রকল্পের চুক্তি সম্পর্কিত আলোচনা। সাহায্যপুষ্ট প্রকল্পের ক্ষেত্রে যৌথ দর কষাকষির বা যাকে নেগোসিয়েশন বলা হয়ে থাকে মাধ্যমে সাহায্যদাতা ও সাহায্য গ্রহীতা প্রকল্পের সাফল্য বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণে একমত হন। ঐক্যমত্যে পৌঁছার পরবর্তীতে আইনগতভাবে চুক্তি করা হয়, যা ঋণ দলিলে প্রকাশ পায়। নেগোসিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে সাহায্যদাতা ও সাহায্য গ্রহীতা শুধুমাত্র প্রকল্পের ব্যাপক উদ্দেশ্যের সাথে একমত পোষণ করেন না, বরং উদ্দেশ্যসমূহ অর্জনের প্রয়োজনীয় সুনির্দিষ্ট কার্যব্যবস্থা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়নে তারা একমত হবেন। তারপর প্রকল্প বাস্তবায়ন ও তত্ত্বাবধান। প্রকল্পকে কার্যে পরিণত করাকে প্রকল্প বাস্তবায়ন বলে। প্রকল্পের প্রকৃত উন্নয়ন বা প্রণয়ন থেকে প্রকল্প চালুকরণ পর্যন্ত পর্যায়কে প্রকল্প বাস্তবায়ন স্তর বোঝায়। এই স্তরে প্রকল্পের বিভিন্ন অংশের কাজ সমাপ্ত করা হয়ে থাকে। তবে প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, সহজ নকশা, অর্থনৈতিক অবস্থা, সুষ্ঠু প্রকল্প প্রণয়ন ও যথার্থ ব্যবস্থাপনা। সর্বশেষ প্রকল্প মূল্যায়ন বা প্রজেক্ট ইভ্যালুয়েশন। প্রকল্প চক্রের সর্বশেষ ধাপগুলো হলো প্রকল্প মূল্যায়ন। অধিকাংশ ক্ষেত্রে প্রকল্প সমাপ্তির পর পর্যবেক্ষণ বা মূল্য নিরূপণ করা হয়।
প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য মাত্রার তুলনায় প্রাপ্ত ফলাফল কিরূপ সে সম্পর্কে বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রকল্প মূল্যায়ন করা হয়। প্রকল্পের মূল্যায়ন যে শুধু প্রকল্প সমাপ্তির পরেই হয় তা নয়, বরং প্রকল্প চলাকালীন সময়ে প্রকল্পের মূল্যায়ন করা হয়ে থাকে। এভাবে একটি প্রকল্প তার জীবনচক্রের সম্পাদিত হয়ে থাকে। তো আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।